প্রিয় এইচএসসি 26 ব্যাচ শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের হচ্ছে 19 তারিখ কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষা, তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো তোমাদের কেমিস্ট্রির যে প্রশ্নগুলো গতানুগতিক প্রতি বছরই দেয়, তো তুমি যদি আসলে এই প্রশ্নগুলো না দেখে যাও তাহলে তোমার কিন্তু এ প্লাস মিস হয়ে যাবে। ঠিক আছে? তো আমি প্রথমে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের সাজেশন দিব, তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের সাজেশন দিব। তুমি অবশ্যই এই প্রশ্নগুলা A to Z, আর আমি তোমার যেগুলো স্টার দিব এগুলো ইনশাল্লাহ আমি আশা করি যে তোমাদের পরীক্ষা হলে আসবে। আচ্ছা, তো দেখো যে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো তুমি এই চ্যাপ্টারটা শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য পড়বে। তো তোমাদের আমি বলে দেখি যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্ন ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তুমি একটু দেখে নিও। আমি আশা করি ইনশাল্লাহ নাম্বার প্রশ্ন যেটা জ্ঞানমূলক এটা তুমি ইনশাল্লাহ হুবহু কমন পাবা। ঠিক আছে? আচ্ছা, তাই খেয়াল করে দেখো যে প্রথম অধ্যায় থেকে তুমি মূলত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বা, আর হচ্ছে তুমি এমসিকিউ গুলো করে ফেলবা। জাস্ট এখান থেকে তোমার সৃজনশীল আসলেও তোমার আনসার করার প্রয়োজন নেই, কারণ এটা তুমি যদি আনসার করতে যাও, এখানে তোমার আছে লিখিত মানে বর্ণনামূলক আসলে উত্তর, এগুলো তো আসলে টিচাররা মার্ক দিতে চায় না। বুঝতে পারলে? সো এটা তুমি জ্ঞানমূলক প্লাস এমসিকিউ তুমি খুব ভালো করে পড়ে যাবে। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার 2 নাম্বার, সেটা তোমার হচ্ছে গুণগত রসায়ন। তো এই চ্যাপ্টারের যে বর্ণ কিরূপ হবে এটা তোমার যে রিডবার সমীকরণ ভিত্তিক, তো তোমাকে কি বের করতে হয়? ল্যামডা বের করতে হয়। বের করে তোমাকে প্রশ্ন করতে পারে যে ওটা ব্যবহার আলোচনা করো, বর্ণালী শনাক্তকরণ করার পরে ব্যবহার আলোচনা করো। অথবা তোমাকে বলতে পারে যে যে বর্ণালী তুমি পাইলা সেটা তার টাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে কিনা, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করো। তার মানে এই প্রশ্নটা তোমার আসার সম্ভাবনা মোটামুটি 90%। মানে তুমি, আমি আজকে তোমাকে বললাম, তুমি হলে পরীক্ষা লিখে দেখবা যে আসল প্রশ্ন চলে আসছে। আচ্ছা, পরের বছর তোমার কাছে দ্রাব্যতা নির্ণয় করতে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারে আয়নের গুণফল নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, অথবা বলতে পারে তোমার আয়নের ঘনমাত্রা বের করো। এগুলো তোমার আসলে একই টপিকস। ঠিক আছে? একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে বাকি ওটা এমনি পারবা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার অদক্ষেপ পড়বো কিনা। ঠিক আছে? যে এই প্রশ্নটা তোমার মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমি আশা করতেছি তুমি হচ্ছে 19 তারিখে পরীক্ষায় এই প্রশ্নটা পেয়ে যাবে। যে তোমার দুইটা পাত্রে দুইটা দ্রবণ দেওয়া থাকবে, বললো যে তুমি পাত্রে দ্রবণ দুটো মিশাইলা, তাহলে মিশানোর পর অদক্ষেপ পড়বে কিনা। এই অদক্ষেপের ম্যাথটা ইনশাল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি ভালোভাবে দেখে যাবা। পরের প্রশ্ন 3 মার্কের জন্য যেটা আসবে, তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা গণনা করো। মানে এখানে আমি যতগুলো প্রশ্ন লিখছি সবগুলাই আসার সম্ভাবনা এরকম হইতে পারে যে আমি তোমাকে একটা প্রশ্নই দিয়ে দিলাম, মনে হচ্ছে যে এইগুলোর ভিতর থেকে তুমি দেখবে যে কোশ্চেন পাওয়া যাবে। পরের বছর তোমার হচ্ছে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি। তো তুমি যদি তাপমাত্রাটা সম্পৃক্ত দ্রবণে বাড়াও তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত হয়ে যায়, পরিদ্রব যোগ করা লাগে। আর যদি তোমার একটা সম্পৃক্ত দ্রবণ হয়, তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে ওই সম্পৃক্ত দ্রবণটা অতিপৃক্ত হয়ে যায়, মানে অদক্ষেপ করবে। তোমাকে বলবে যে কতটুকু দ্রব্য যোগ করা লাগবে, অথবা তোমার কতটুকু দ্রব্য কেলাসিত হবে বা অদক্ষেপ করবে। ঠিক আছে? আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তুমি হচ্ছে সম আয়ন প্রভাব, এটি একটু ভালো করে দেখে যাও। তোমাকে বলবে যে দ্রাব্যতার পরিবর্তন কত হবে, এই প্রশ্ন তোমাকে দিবে যে দ্রাব্যতার পরিবর্তন কত হবে। তো তারপর তোমার দেখা একটা মানে কঠিন টপিক তোমাদের কাছে মনে হয় যে আসলে এটা ব্যাপারটা মানে কঠিন না, তুমি সিস্টেমেটিক্যালি টেকনিক্যালি পড়ো, আইন সহায়তা তোমার জন্য ইজি। তো এই আইন সহায়তা যে অনেকগুলো আছে, এদের ভিতরে তোমার মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি বোর্ড পরীক্ষা আসছে তোমার হচ্ছে ক্লোরিন। ঠিক আছে? তারপরে বেশি আসে তোমার হচ্ছে অ্যামোনি। তো অ্যামোনিয়ার ক্লোরিনটা খুব ভালো করে দেখে যাওয়ার পরে, তো ক্যালসিয়াম আয়রন সোডিয়াম প্লাস এটা একটু ভালো করে দেখে যাও। তবে আসার সম্ভাবনা এই দুটো সবচেয়ে বেশি, ক্লোরাইড আয়ন আর হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম আয়ন। তারপর তোমার আউবা হুন পাউলি বোর্ড, এখানে আমি প্রশ্নটা লিখি নাই। মানে এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট যে তুমি হয় সিকিউ, না হয় এমসিকিউ, হয় জ্ঞানমূলক, না হয় অনুধাবন, অথবা উচ্চতর দক্ষতা, অথবা 4 মার্কের জন্য। ঠিক আছে? প্রয়োগ 3 মার্কের প্রয়োগ, 4 মার্কের উচ্চতর দক্ষতা। একটা প্রশ্ন তুমি এই নীতি থেকে পাবা, এমসিকিউ পাবা, না জ্ঞানমূলক পাবা, মানে পাবা, প্রশ্ন থাকবে এটা কনফার্ম। তাহলে তোমার ব্যাসার্ধ নির্ণয় করো, বেগ নির্ণয় করো, শক্তি নির্ণয় করো, অথবা আবর্তন সংখ্যা বের করো। তো এটার সময় তোমার কম, কারণ 25 সালে তোমার দিয়ে দিছে, তো এটা না মানে তুমি জাস্ট সূত্রটা দেখে যাও, এটা আমার ইম্পর্টেন্ট না। তবে বেশ কয়েকবার আইসে। তাহলে ব্যাসার্ধ বেগ শক্তি নির্ণয় যে সূত্রগুলো একটু ভালো করে দেখে যাবা, যাতে তুমি পরীক্ষা ডিরেক্ট ঠিক আছে আনসার করে ফেলতে পারো। এখানে তুমি লক্ষ্য নেবে বলে তোমার যে ব্যাসার্ধ বেগ শক্তির মান সূত্রগুলো অনেক বড়, ওইখানে তুমি যদি ধ্রুবক সহ মানগুলো বসাইতে যাও তাহলে তুমি অনেক সময়ের ব্যবস্থা পাবে। এই জন্য তুমি কি করবা, ধ্রুবকের মানটুকু মুখস্থ করে দাও, যে ধ্রুবকটুকু ক্যালকুলেট করবো কতটুকু মান আসে, তাহলে তোমার জন্য আসলে সময় সেভ হবে। ইভেন তোমার হচ্ছে আনসারটা অ্যাকুরেট করে আসতে পারবা। পরে তোমার রাদারফোর্ড বোর মডেলের তুলনা করতে বলতে পারে, অথবা বলতে পারে যে কোনটা অধিক ফলপ্রসূ। প্রশ্ন কি, যে কোনটা তোমার জন্য অধিক ফলপ্রসূ, মানে রাদারফোর্ড বোর মডেল কোনটা অধিক গ্রহণযোগ্য, এই প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। তাহলে এখানে দেখো গুণগত রসায়ন, এখানে তোমার মাত্র প্রশ্ন লিখছি আমি 1 থেকে 9টা। এই 9টা প্রশ্ন তুমি যদি মানে দেখে না যাও, তোমার জন্য আসলে পরীক্ষা হলে যাওয়াটা হারাম। আমি মনে করি তোমার পাপের কাজ করছো তুমি। ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই তুমি পড়ে যাবে। ঠিক আছে? তো এই যে আমি একটু পরে তোমার হচ্ছে ক্লাসগুলো দিয়ে দিব, তুমি হচ্ছে দেখার পরে তুমি এই প্রশ্নগুলো একদম সুন্দর করে পড়ে ফেলবে। ওকে? পরের প্রশ্ন তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারে
মানে যে প্রশ্ন দুইটা কমন, এক হচ্ছে তোমার হয় দিবে চুম্বক দ্রব্য প্রদর্শন করে কিনা, আর না হয় দিবে রঙিন যৌগ গঠন করার কারণ বিশ্লেষণ করো। এই দুইটার একটা পাবাই, ঠিক আছে, তুমি লিখে নিতে পারো এই দুইটা একটা পাবাই। অথবা তোমার একটা প্রশ্ন হতে পারে যে সিসের আদ্র বীজ না হলেও এসএসসি আদ্র বিশ্লেষিত হয় কেন। পরে প্রশ্ন তোমার এল ডাইমারণু গঠন করে কেন, বা ডাইমারণু তোমার এল সিএল আর বিএফ3 বয়ফ্রেন্ড মানে বোরন ট্রাইফ্লোরাইড তারা তোমার ডাইমারণু গঠন করে। তোমাকে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা লেখা লাগবে, তোমার 4 মার্কের জন্য দিবে। এখন যে প্রশ্নটা তোমাকে আসতে চলেছে মানে আসবি, এই স্টাইল দেখলে তোমার আসবি, ঠিক আছে। যে এখানে তোমার প্রশ্ন হচ্ছে দেখো যে সংকরণ, এখানে যে প্রশ্ন তোমাকে দিবে যে কিছু কিছু যৌগ আছে যাদের সংকরণ একই কিন্তু তোমার তাদের বন্ধন কোণের মান ভিন্ন, এটা তুমি ব্যাখ্যা দিবে হচ্ছে এই ব্যাসপার থিওরির সাহায্যে। দেখো ব্যাসপারের ফাজানি নীতি একদম এতটা ইম্পর্টেন্ট যে তুমি এটা থেকে প্রশ্ন পাবা, ঠিক আছে। আর এই যে তোমার যে কোণের মান ভিন্ন এটা তোমার ব্যাখ্যা করতে হয় ব্যাসপার থিওরির সাহায্যে। আর সংকর অনেক যৌগ আছে, তবে বোর্ড পরীক্ষা যেগুলো কমন দেয় সেটা তোমার পানি H3O প্লাস, NH3, NH4 প্লাস, CH4 PCl, মানে এই কয়টা তুমি একদম ঠুরুস্ত সুন্দর করে দাও যে সংকরণে কেমনে সংকরণ বের করবা, বন্ধন করে মান কত, মুক্ত দূর কত, এ টু যে ডিটেলস করে যাবে। এখান থেকে ইনশাআল্লাহ তোমার সংকরণ প্রশ্ন আসবেই সংকরণ থেকে। পরে দেখো আর হচ্ছে তোমার পরের প্রশ্ন অবস্থান্তরমূলক। অবস্থান্তরমূলক কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্নটা আমি তোমাকে জ্ঞানমূলক সিরিজে আমি এগুলো বলে দিছি। তাহলে অবস্থানমূলক কাকে বলে? অবস্থানমূলক যে বৈশিষ্ট্যগুলো আছে এমসিকিউ এর জন্য দিব। আর অবস্থানমূলক থেকে প্রশ্ন থাকবেই। এই অবস্থানমূলক তোমাকে বলবে যে জটিল বা রঙিন যৌগ গঠন করে কেন, ঠিক আছে, জটিল বা রঙিন যৌগ গঠন করে কেন, এই কোশ্চেন তোমার দিবে। আর যদি একটু তোমার কাছে ভিন্ন টাইপের প্রশ্ন আসে তাহলে তোমার দিতে পারে তাপীয় বিদ্যুৎ অথবা গণেশ সঙ্গে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। তুমি এটা ফাজানি নীতিতে ব্যাখ্যা দিই, ধরো গলনাংশ কম না বেশি, তারপর তোমার অধিক আয়নিক প্রকৃতি, সমুদ্র প্রকৃতি, পানিতে কম দ্রবণীয় অধিক দ্রবণীয়, এই ব্যাপারগুলো যদি আসে তাহলে তুমি ফাজানি নীতিতে তুমি ব্যাখ্যা দিবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে আয়নিক ও শক্তি ইলেকট্রন। দেখো এখানে আমি তোমার প্রশ্নটা লিখি নেই, মানে এটা এতটা ইম্পর্টেন্ট যে 14 গোষ্ঠী যা আছে আমি লিখে রাখছি, দেখো A to Z 14 গোষ্ঠী যা আছে তুমি আয়নিক ও শক্তি ইলেকট্রন তড়িৎ 14 গোষ্ঠী পড়বা, বুঝতে পারলো? আচ্ছা, এই এতটা ইম্পর্টেন্ট, মানে এখান থেকে একটা সিরিজ তুমি পাবা সংকরান আর তোমার হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, এই দুটো থেকে। পরে তোমার হচ্ছে একটু ভালো করে দেখে অক্সাইডের প্রকৃতি, এটা তোমার সিকিউতে না আসলেও এমসিকিউ একটা দিবে যে নিচে কোনো অম্লধর্মী অক্সাইড, নিচে কোনো ক্ষারীয় অক্সাইড, নিচে কোনো উভধর্মী অক্সাইড, ঠিক আছে, এই পার্টটা একটু কাহিনী দেখে যাবা। আচ্ছা, পরবর্তী চলে আসো চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার নাম হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। তো এই চ্যাপ্টারে মানে মোস্ট ইম্পর্টেন্ট হয় তোমার কেপিকেসি বের করতে দিবে, ঠিক আছে, এই প্রশ্নটা। আর এই সর্বোচ্চ কি কি পদক্ষেপ গ্রহণ করবে এটা আসার সম্ভাবনা তোমার হচ্ছে 90%, ঠিক আছে এই কোশ্চেনটা। আচ্ছা, না হয় তোমাকে দিবে সম্পর্ক প্রতিপাদন করো অথবা দিবে রাশিমান প্রতিপাদন করো, ঠিক আছে। মানে কেপিকেসি বের করতে দিবে, না হয় বিয়োজন মাত্রা, যে চাপ কমাই দিব বিয়োজন মাত্রা কত বৃদ্ধি পাবো, ঠিক আছে, এই টাইপের যে তোমার হচ্ছে কতটুকু বৃদ্ধি পালো এই ব্যাপারটা তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে। তারপর তোমার হচ্ছে তাপমাত্রা বের করতে বলতে পারে, তাপমাত্রা কত। এখানে তুমি মনে রাখবা কেপি এবং কেসি এর সম্পর্ক আছে। অনেক সময় প্রশ্ন দিবে কেপির মান দেওয়া আছে তোমাকে বলে কেসি বের করো, অথবা কেসির মান দেওয়া আছে তোমাকে বলে কেপির মান বের করো, ঠিক আছে, যে কোনো একটা বলতে দেবো। এখন বলো পরবর্তী বলা হয়েছে রাশিমালা প্রতিপাদন, তারপর তোমার কেপি গেছে, অথবা তোমাকে বলতে পারে যে চাপ নির্ণয় করো, মোট চাপ কত হলো। তাহলে আমরা জানি আংশিক চাপ, কেপি হচ্ছে তোমার আংশিক চাপ নিয়ে কাজ করে, ওই আংশিক চাপের ভিতরে মোট চাপ আছে, ওখানে তোমার মোট চাপ বের করে নেওয়া লাগবে, বুঝছো। যদি তোমাকে তাপমাত্রা বের করতে বলে অথবা চাপ বের করতে বলে তখন তুমি ওই যে তোমার কেপি কেসির ভিতরে সম্পর্ক কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, এই সূত্র দিয়ে তোমাকে কেপি কেসির মান বের করে নেওয়া লাগবে। তোমাকে যখন তাপমাত্রা বের করতে বলে তখন অবশ্যই অবশ্যই এই ইকুয়েশনটা নিয়ে আসতে হবে সম্পর্কটা। আচ্ছা, পরের প্রশ্ন তোমার সর্বোচ্চ উৎপাদ পেতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে, মানে তোমাকে প্রশ্ন দিবে কি জানো যে লাসাতের নীতি, এটা তুমি লাসাতের নীতি ডিটেইলস পড়ে যাবে। তো তোমাকে ধরো একটা তাপ উৎপাদ অথবা তাপহারে বিক্রিয়া দিবে, দেওয়ার পরে বলবে যদি তাপ উৎপাদে বিক্রিয়া হয় তাহলে তোমার ধরো বিক্রিয়কে বিয়োজিত হয়ে তো উৎপাদ তৈরি করবে। আর সর্বোচ্চ উৎপাদ পেতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে, যেমন তাপমাত্রা বাড়াবা না কমাবে, চাপ বাড়াবা না কমাবে, ঘনমাত্রা বাড়াবা না কমাবে, এই ব্যাখ্যাগুলো তোমাকে এখানে দেওয়া লাগবে। এই যে ঘ নাম্বার, আমি আশা করি এই দুর্বল এসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়, এটা বিগত তুমি যদি বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করো ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে দিছে, ঠিক আছে। তো এমনি তোমার দুর্বল এসিড বা ক্ষারের জন্য পিএইচ বলতে পারে, অথবা বাফার ডোজের জন্য পিএইচ করতে পারে, অথবা তোমার ধরো একটা শক্তি এসিড বা ক্ষার দিয়ে বলবো পিএইচ নেবে। এখানে তোমার কিন্তু 3 ক্যাটাগরি প্রশ্ন হয়, এক দুর্বল এসিড বা ক্ষার, এটা সবথেকে বেশি, এজন্য আমি এটা লিখে রাখছি। অথবা তোমার সবল এসিড বা ক্ষারের জন্য দিতে পারে, অথবা বাফার ডোজের জন্য তোমাকে পিএইচ বের করতে বলতে পারে, বুঝছো। তাহলে তুমি 3 ক্যাটাগরি একটু কাইন্ডলি এক নজর চোখ বুলাই যাও কোনটা কোনটা বুঝছো তো। দুর্বল এসিড বা ক্ষারের জন্য 1, সবল এসিড বা ক্ষারের জন্য 2, আর 3 নম্বর তোমার বাফার দ্রবণের পিএইচ নিবে। আর এই যে প্রশ্নটা তোমার তো আইসা বসে দিচ্ছে, তোমার সামান্য এসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর মান, বিশেষ করে বাফার দ্রবণের পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা, এই প্রশ্ন তোমার আইসা বসে রয়েছে। যে 20টা দিছে এগুলো তোমার আসার সম্ভাবনা 100% বলতে গেলে, ঠিক আছে। বি কেয়ারফুল, এইটুকু যদি কেউ পড়ে যায় যারা পাস করার চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে, স্টার গুলা খুব ভালো করে দেখে যায় দেখবা অটোমেটিক পাস না চলে আসছে।
পরে পঞ্চম অধ্যায়ে চলে আসো, যে প্রশ্নটা তোমার দিবি সেটা তোমার হচ্ছে যে ভিনেগার প্রস্তুতি বিক্রিয়া সমীকরণ সহ লিখো। আর হচ্ছে তোমার খাদ্য সংরক্ষণে ভিনেগারের কৌশল অথবা দিতে পারে যে খাদ্য সংরক্ষণের কৌশল কি, কৌশল অথবা তোমার বলবে যে গুরুত্ব আলোচনা করো। বুঝতে পারলাম? পরে হচ্ছে তোমার ক্যানিং প্রক্রিয়ার কৌশল হবে গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এটা তোমার সেম প্রশ্ন দিতে পারে যে ক্যানিং প্রক্রিয়ার মূলনীতি কি, অথবা ক্যানিং প্রক্রিয়ার প্রসিডিউরটা আলোচনা করো। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর তোমার হচ্ছে যদি ভিনেগার থেকে বাই চান্স, আরো সম্ভবত 90% যদি না আসে, বাই চান্স তোমাকে বলতেছি গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার এটার বিকল্প হিসেবে এটা পেতে দেবো। মানে এটা তোমার হয় খ নাম্বার, এইখান থেকে প্রশ্ন আসবে, হয় খ নাম্বারের জন্য দিব, আর না হয় তোমার হচ্ছে ঘ নাম্বারের জন্য এটার অল্টারনেটিভ হিসেবে দিয়ে দিবে। আশা করি তোমার এই হচ্ছে তোমার প্রথম পত্র। এই প্রশ্নগুলো তুমি না দেখে তুমি যদি পরীক্ষা হতে যাও, আমি আবার বলতেছি তুমি একটা অন্যায় করলা। ঠিক আছে, তোমার এই প্লাস মিস হয়ে যেতে পারে।